আমরা যদি দ্বিতীয় মহাযুদ্ধ দেখি, সেটা একটা ভয়ানক যুদ্ধ ছিল। কারণ হিসাবে দেখা গেছে যে প্রতি বছর, মানে যে আমরা যদি হিসাব করি, যেই যত মানুষ মারা গেছে, সেটা আমরা অন্য সময় দেখিনি। ওটা একটা মোটামুটি একটা ব্যারোমিটার যে কত মানুষ মারা গেছে। 6 বছরে 66 মিলিয়ন মারা গেছে। তার মানে অ্যাভারেজে প্রতি বছর 11 মিলিয়ন লোক মারা গেছে, তাই তো হয় অ্যাভারেজে। এবং সেখানে কোনো সন্দেহ নেই 22 মিলিয়ন রাশিয়ান মারা গেছে, 6 মিলিয়ন জুজ মারা গেছে। জার্মানিতে ড্রেসডেনে একদিনে 40,000 লোক মারা গেছে। তারপর হিরোশিমা, নাগাসাকি আছে। ওটাকে যদি আমি একটা মানদণ্ড হিসেবে দেখি যে মানুষ কতখানি ইভিল হতে পারে, তাহলে তুলনামূলকভাবে মানুষ মারার ব্যাপারে ওখান থেকে কিন্তু কমে এসেছে। বছরে 11 মিলিয়ন মারা যায়নি। এই যুদ্ধ করার বিষয়ে কিন্তু মনে রাখতে, যুদ্ধ সবসময় আছে, যুদ্ধ হয়নি কোনো জায়গায়, এই জায়গায় আমরা এখনও পৌঁছাতে পারিনি। তুলনামূলকভাবে মানুষ কিন্তু একটা শান্তি দিকে যাচ্ছে, এটাও সত্য। কিন্তু যার জন্য ওই জন্য বললাম যে প্রতি বছর যদি 11 মিলিয়ন মারা যায়, সেটা আমরা এখন দেখছি না। এখন হিসাবে 3.5 লাখ 4 লাখে চলে এসেছে অ্যাভারেজে, আমি যদি বলছি। যদিও প্রতিটি মানুষ, একটা মানুষ মারায় যার ফ্যামিলিতে যায় সে জানে যে হাজার আর একটাই যথেষ্ট, তাই না? তো তারপরেও যদি আমি অঙ্কের যে বোঝাতে চাই, সেই হিসাবে মনে হবে যে পৃথিবী সবাই শান্তির দিকে যেতে চাচ্ছে। কিন্তু একটা কতগুলো কাঠামো তৈরি হয়েছে। একটা কাঠামো হলো অস্ত্র তৈরির কাঠামো, যেটাকে মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স বলা হয়, যেটা প্রেসিডেন্ট আইজেনহাওয়ার নিজেই আর্মির লোক, তিনি তার ফেয়ারওয়েল স্পিচে বলেছিলেন আমেরিকার জনগণকে যে তোমরা এটার ব্যাপারে সাবধান হতে হবে, নাহলে তোমাদের ভবিষ্যৎ খুবই অন্ধকার। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। এই মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স, কারণ যে অস্ত্র বানাচ্ছে তাকে তো একসময় ব্যবহার করতে হবে বা বিক্রি করতে হবে। যে এখানে বিক্রি করবে তারা তো ব্যবহার করতে হবে। সেই জায়গায় বড় আকারে পরিবর্তন হয়নি, কারণ অনেক রাষ্ট্র আছে ওই মিলিটারি কমপ্লেক্সের উপর ভর করেই তাদের পুরো অর্থনীতি। এবং তার মধ্যে কোনো সন্দেহ নেই আমেরিকা একটা বিশাল, ইসরায়েলও তাই হয়ে গেছে। এখন পুরো কাঠামোটাই এমন যে সে যুদ্ধ ছাড়া তার গতি নেই, আপাতত তাই মনে হচ্ছে। এখন এর পরিবর্তন তো করতেই হবে আজকে নয় কালকে। সেটার জন্য জনগণের একটা বড়, অনেকে আশা ছিল যে ডোনাল্ড ট্রাম্প, কারণ সে বলেই এসেছিল যে আমি পিস বিল্ডার হতে চাচ্ছি, সে ইউক্রেন যুদ্ধ থামানোর জন্য চেষ্টা করে যাচ্ছে। সে এমনকি গাজার ব্যাপারেও সে বলেছিল যে না, এটাও না। কিন্তু দেখা যাচ্ছে যে সে পারছে না, কারণ ফোর্স তো বিশাল, এবং ইসরায়েলের লবি আমেরিকায় বিশাল, তার শক্তিশালী ক্ষমতা। তো যার জন্য রাতারাতি পরিবর্তন একজন প্রেসিডেন্ট এসে করতে পারবে বলে আমার মনে হয় না। তো এবং যারাই চেষ্টা করেছে তারাই ঝামেলায় পড়েছে। তো এখন যেটা অনেক ধরনের কনস্পিরেসি থিওরি তৈরি করা যেতে পারে যে এর পিছনে এমনও আছে যে কোনোভাবে ইউক্রেন যুদ্ধ যেন না থামে, কেন এখন বোঝা যাচ্ছে যে আবার যুদ্ধ পরিস্থিতি চলে গেছে। তো অনেকগুলো আমার মনে হয় তত্ত্ব আমি হয়তো বার করতে পারি, কিন্তু আমাদের মূল ইস্যু যেতে হবে যে এটা আমরা কীভাবে থামাতে পারি। থামানোর একটাই হলো যে ওই স্ব দেশে, বিশেষ করে ইসরায়েল এবং আমেরিকার জনগণ, ইউরোপের জনগণ, বিশেষ করে এই যে ফ্রান্স, জার্মানি বলি, এদেরও জনগণ জেগে উঠেছে প্রতিদিনই। কিন্তু বিশাল বিশাল মিছিল, আমাদের পেপারে অতখানি আসে না যদিও, কিন্তু বিশাল বিশাল মিছিল কিন্তু হচ্ছে, তাই না? তার মানে জনগণ চাচ্ছে না যুদ্ধটা। সেটা যখন মূল আমেরিকায় এবং ইসরায়েলে যখন হবে, তারা যখন পরিবর্তন আনতে পারবে, নতুনত্ব আনতে পারবে, তখন হয়তো আমরা আরও শান্তি। তখন সন্দেহ নেই পুরো বিশ্বজুড়ে জনগণ কিন্তু মোটামুটি শান্তিতে থাকতে চায়। কিন্তু কথা হচ্ছে যে কাঠামোগুলো এমন, আমি অস্ত্র বানাবার যে কারখানা, সেই কারখানা যদি থাকে, আর এখন যেই প্রিসিশন টেকনোলজি তৈরি হয়েছে মানুষ মারার, এটা তো আরও ভয়ানক। তারপর ড্রোন টেকনোলজি তৈরি হয়েছে, এখন তো রীতিমতো লিভিং রুমে বসে যুদ্ধ করবে, তাকে যেতেও হবে না। এটা তো আরও আরামের, মানে যারা যুদ্ধ চালাবে সে তো আর মাঠেও যেতে হচ্ছে না। তো এর চেয়ে আরামের যুদ্ধ তো আর হতে পারে না।
আগে যেরকম তাকে নিজের যেতে হতো, এখন তার যেতে হচ্ছে না, ছেলে মেয়েদের যেতে হচ্ছে না, মানুষ মারা যাচ্ছে, পাল্টা আরেকজন মারা যাচ্ছে ইত্যাদি। এখন এই জায়গা থামানোর ওই একটাই আমি সবসময় মনে করি যে মানুষের উপর ভরসা রাখতেই হবে।